তোমরা এইচএসসি ফার্স্ট ইয়ার, এই তো? তোমাদের সেশন হচ্ছে 2020-21, তাই না? জি ম্যাম। তোমরা টোটাল কতজন স্টুডেন্ট সেটা জানো? স্টুডেন্ট টোটাল কতজন ওটা জানো তুমি? হ্যালো, ভালো করছে, গুড। হাফসা, হাফসা তোমার রোল নাম্বার হচ্ছে 3001, তাই না? মারজানা, মারজানা রহমান হচ্ছে 19। কেন মারজানা চলে গেছে? মারজান নাসরিন তোমার হচ্ছে 34, না? জি ম্যাম। আচ্ছা, তোমরা কি জানো তোমাদের সাথে টোটাল স্টুডেন্ট কতজন সেটা কি জানো? ম্যাম 34 জন। 34, 34 জন। আচ্ছা, 34 জনের মধ্যে তো প্রেজেন্ট খুবই কম। মানে রেগুলার ক্লাস করে কেমন স্টুডেন্ট? ম্যাম 14-15 জন। আজকে এত কম, আর একটু টাইম লাগবে ওদের জয়েন করতে? আমি যদিও নেটওয়ার্ক প্রবলেমের কারণে একটু লেট করে ফেলছি, ট্রাই করছিলাম বাট হচ্ছিল না এই আর কি। আমি আইডি গুলা লিখে ফেলতেছি একটু। আর মুবাশশিরা খানম সিনাত নাকি, এটা হচ্ছে ওর হচ্ছে আইডি 15 3015। ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তাবাসসুম মিম, তাবাসসুম মিম হচ্ছে 21। ফাহিমা আক্তার 2002। আচ্ছা, আর এখানে যে ঐশ্বর্য রত্ন লিখেছিল। ঐশ্বর্য রত্ন, তোমার আইডি নাম্বারটা দাওনি। তোমার রুল নাম্বার বা আইডি নাম্বারটা কত? ঐশ্বর্য মনে হয়, ঐশ্বর্য রত্না না? হ্যালো, শুনতে পাচ্ছ তো আমাকে? জি ম্যাম। ঐশ্বর্য রত্না মনে হয় ওর নাম হচ্ছে। হ্যাঁ, ওর এখন রুল নাম্বার দিল 21। 21 এর আগে আরেকজন কে জানে, তাবাসসুম মিম, ও তো 21 দিল। দুজনেরই কি 21? ওই যে ম্যাম আমারটা 3029। কারটা ঐশ্বর্য তোমার? জি ম্যাম। 29 না? জি ম্যাম। 3029। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ক্লাস শুরু করতেছি। যারা জয়েন করবে তাদেরকে তো আমি অ্যাড করবই, কেমন? যেহেতু Okay, ma'am. একটু লেট, আমি ক্লাস শুরু করছি। রেকর্ডিং এ দিয়ে দিলাম আর স্ক্রিন শেয়ারিং ও তোমাদেরকে দিয়ে দিলাম। জান্নাতুল ফেরদৌস 60। আরেকটা কি সব না হলো, কত ছিল? 3027। আচ্ছা, আস্তে আস্তে জয়েন করুক, আমি আছি, সমস্যা নাই। আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। যথারীতি তোমরা যে ক্লাসগুলো করতে, যেসব টিচারদের সাথে, আজকে মনে হয় একটু চেঞ্জ। আজকে আমি তোমাদের ক্লাসটা নিব নিব বলতে রুটিন ওয়াইজ আজকে থেকে ফার্স্ট পার্টের ক্লাসটা আমি এবং আফরোজা খাতুন ম্যাডামই নিব। তো আমি নাহিদা আক্তার, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা উইমেন কলেজ। আজকে আমি তোমাদের যে কোর্সের ক্লাসটা নিব সেটা হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। এই কোর্সের কোড নাম্বার হচ্ছে 277 মূলত যেহেতু ইন্টারমিডিয়েট তোমাদের কোড নাম্বারটা ছোটই। 277টা হচ্ছে প্রথম পত্র আর 278 হচ্ছে দ্বিতীয় পত্র। সেটা মেবি হাফিজুর রহমান স্যার আর নিগার আপা নেন, তাই না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তো আফরোজা আপা তো তোমাদের মনে হয় ক্লাস নিয়েছেন 17 তারিখে, তাই তো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আপা কোন চ্যাপ্টার পড়িয়েছেন?
ফার্স্ট চ্যাপ্টারটা? আপা কি তোমাদেরকে ফার্স্ট চ্যাপ্টারই পড়াইছেন, ফার্স্ট পার্টের? হ্যালো, শুনতে পাচ্ছ তো আমাকে? হ্যালো, আচ্ছা, শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে? রেসপন্স করো একজন। আমাকে জি শোনা যাচ্ছে? জি ম্যাম। ম্যাম। আচ্ছা, তো আমি তোমাদের ওই ফার্স্ট পার্টেরই আজকে যে চতুর্থ অধ্যায়টা অংশীদারি ব্যবসায়, সেটা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তো অংশীদারি ব্যবসায় থেকে যে বেসিক পয়েন্টগুলো, যে অংশীদারি ব্যবসায় কি, অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য, অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ, আর আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে অংশীদারের প্রকারভেদ। এর বাইরে আর ইম্পর্টেন্ট কোশ্চেন তোমার বাকি থাকে হচ্ছে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন, সেটা দিয়ে আগামী ক্লাসটা আবার অ্যারেঞ্জ করব আমি। আজকে আপাতত এই 4টা টপিক, বেসিক যে টপিক ওইগুলা নিয়ে আলোচনা করছি। যে অংশীদারি ব্যবসাটা তোমাদের ফার্স্ট পার্টের 4র্থতম অধ্যায়। হ্যাঁ, তো অংশীদারি ব্যবসায় থেকে এই 4টা পার্ট আমি আলোচনা করব। আমার আলোচ্য বিষয় হচ্ছে, দেখতে পাচ্ছ, অংশীদারি ব্যবসায়টা কি সেটা তোমাদেরকে বুঝিয়ে দিব, অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য, অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ, অংশীদারের প্রকারভেদ। সো চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। অংশীদারি ব্যবসায় কি? অংশীদারি ব্যবসাটা মূলত 1900 কত সালের আইন দ্বারা গঠিত তোমরা জানো? 1932 সালের আইন দ্বারা গঠিত। এখানে আমি সবকিছু লিখি নাই, অনেক কিছু আমার লেকচারের মাধ্যমে পাবা, যেন তোমরা খাতা কলম নিয়ে থাকো। এর জন্য কিন্তু আমার লেকচারটাকে একটু নোট করতে হবে, কেমন? আর সবকিছু তো লিখে আসলে সংকলন করা যাবে না। তো অংশীদারি ব্যবসাটা মূলত কত সালের আইন দ্বারা গঠিত? 1932 সালের অংশীদারি আইন দ্বারা গঠিত। তোমাদের মাইক্রোফোন গুলো অফ করে দাও, সমস্যা নাই, আমারটা ওপেন আছে। হ্যাঁ, আর পরে আমরা এবার ক্যামেরা ওপেন করে একসাথে একটা স্ক্রিনশট বা ছবি নিব। হ্যাঁ, তো তোমরা আপাতত তোমাদের মাইক্রোফোন গুলো অফ রাখো। আর মাঝে মধ্যে আমি যদি রেসপন্স করতে বলি একটু করো, তাহলে মানে নেটওয়ার্ক ঠিক আছে কিনা বুঝতে পারবো আর কি। তো অংশীদারি ব্যবসায়টা মূলত 1932 সালের আইন দ্বারা গঠিত। আর অংশীদার মানে হচ্ছে এখানে কোনো একক বিষয় বা বস্তু না, যেহেতু তোমরা আগেও পড়ে আসছো, বা একক ব্যবসায় না। কারণ হচ্ছে অংশীদার মানে হচ্ছে এখানে কি থাকবে, অনেকের অংশগ্রহণ থাকবে, সোজা কথা বোঝা যাচ্ছে। তাহলে অংশীদারি ব্যবসায়ের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পার্টনারশিপ বিজনেস, বা অংশীদারের ইংরেজি হচ্ছে পার্টনারশিপ। আর যেহেতু ব্যবসায় হিসেবে জড়িত, পার্টনারশিপ বিজনেস। আর অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে কি? চুক্তি। চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে একাধিক ব্যক্তি কর্তৃক গঠিত পরিচালিত ব্যবসাকেই অংশীদারি ব্যবসা বলা হয়। আর অংশীদারি ব্যবসায় যদি হতে হয় 1932 সালের আইন অনুযায়ী, অংশীদারি ব্যবসা হতে হলে সর্বনিম্ন 2 জন সদস্য আর সর্বোচ্চ 20 জন সদস্য থাকা লাগবে বা থাকতে হবে, কেমন? আর যদি কোনো ব্যাংক প্রতিষ্ঠা বা ব্যাংক গঠনের জন্য অংশীদারি ব্যবসায়টি গঠিত হয়, তাহলে ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 10 জন। তো এই যে এই কথাগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের, যেহেতু এমসিকিউ আছে, এমসিকিউর জন্য কিন্তু এগুলা লাগবে তোমাদের। সুমাইয়া ইসলাম সাদিয়া, হ্যাঁ সুমাইয়া, তোমার অ্যাটেন্ড হতে পারছো? সুমাইয়া, তোমার ইয়েটা কত, রোল নাম্বারটা কত? সুমাইয়া, সুমাইয়া ইসলাম সাদিয়া, তোমার রোল নাম্বার কত? 3020 মিস। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। একটু লেট করছো, একটু টাইমলি জয়েন করার চেষ্টা করো। অনলাইনের ব্যাপার তো, জাস্ট টাইমে তো আমরা চাইলেও পারি না, এমন একটা অবস্থা। তারপরে চেষ্টা করবা আর্লি জয়েন করতে। হ্যাঁ, তোমরা একটু আগে লিংক পেলে জয়েন হয়ে যাও সব সময়। তাহলে অংশীদারি ব্যবসায়ের ব্যাপারটা হচ্ছে এটা, যে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। আর অংশীদার মানে হচ্ছে এখানে কি থাকবে, বিভিন্ন ব্যক্তির কি থাকবে, অংশীদারিত্ব বা অংশগ্রহণ থাকবে। তাহলে সেটা কতজন বললাম? সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন।
আর 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী যদি ব্যবসায়টা ব্যাংকিং অংশীদারি ব্যবসায় গঠন বা পরিচালিত করার উদ্দেশ্যে গঠিত হয় তাহলে সর্বনিম্ন 2 জন সর্বোচ্চ 10 জন সদস্য নিয়ে অংশীদারি ব্যবসায়টি গঠিত হতে পারবে। এর বাইরে সদস্য কিন্তু হতে পারবে না। সর্বোচ্চ 20 জনের বেশি সদস্য এখানে কিন্তু আসতে পারবে না। আর এরপরে চলে আসো এবার অংশীদারি ব্যবসায়, যেটা অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য। হ্যাঁ, তো অংশীদারের প্রকারভেদ না, আমি একটু যেহেতু অংশীদারি ব্যবসায় পড়াইছি, এখানে অংশীদারি ব্যবসায়টা হলো কি যে প্রতিষ্ঠানকে বলা হচ্ছে অংশীদারি ব্যবসায়, কেমন? আর অংশীদারি ব্যবসায় যারা করে তারা হচ্ছে ব্যক্তিকে বলা হয় কি অংশীদার। হ্যাঁ, তাহলে অংশীদারি ব্যবসায় যে সকল ব্যক্তিবর্গকে নিয়ে গঠিত প্রত্যেককে বলা হয় কি অংশীদার। আচ্ছা, অংশীদারি ব্যবসায় তাহলে বৈশিষ্ট্য, অংশীদারের বৈশিষ্ট্য হচ্ছে বা প্রকারভেদ, এটা আমরা যে লাস্ট কোশ্চেনটা ছিল অংশীদারের প্রকারভেদ, সে অংশীদারের প্রকারভেদ আর কি এখানে। তাহলে এখানে বৈশিষ্ট্য না, তোমরা লিখো বিভিন্ন ধরনের অংশীদারের প্রকারভেদ, অথবা হচ্ছে স্ল্যাশ দিয়ে বৈশিষ্ট্য লিখতে পারো, কেমন? বিভিন্ন ধরনের অংশীদারের প্রকারভেদ, ঠিক আছে? এখন চলে আসি আমরা, অংশীদার প্রধানত কয় ধরনের? প্রায় 7 ধরনের অংশীদার আছে। সাধারণ অংশীদার, তারপরে হচ্ছে তোমার সীমিত অংশীদার, নামমাত্র অংশীদার, নিষ্ক্রিয় অংশীদার, আপাত দৃষ্টিতে অংশীদার এবং কর্মী অংশীদার। হ্যাঁ, আরো আছে কিছু, যে তোমার হলো ঘুমন্ত অংশীদার বা নিষ্ক্রিয় অংশীদারের আরেক নাম হচ্ছে ঘুমন্ত অংশীদার। তাহলে আমরা সাধারণ অংশীদারে চলে যাই। সাধারণ অংশীদার, দেখো 4টা টপিক দিয়ে তুমি যদি মনে রাখতে পারো তাহলে ডেফিনেশন লেখাটা ইজি হয়ে যাবে। যেমন সাধারণ অংশীদারের বৈশিষ্ট্যগুলা কি কি, আমি একটু সংজ্ঞাটা যেন তোমরা ইজিলি মনে রাখতে পারো এর জন্য এই ধরনের ইয়েটা ফলো করছি, যে সাধারণ অংশীদার যে তার বৈশিষ্ট্য কেমন থাকবে, সে নগদে মূলধন বিনিয়োগ করে, পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, লাভ ক্ষতি সক্রিয়ভাবে বন্টন বা ভোগ করে, আর দায় থাকে এর অসীম। তাহলে দেখো সাধারণ অংশীদারের সংজ্ঞাটাতে আমরা কি বলতে পারি? সাধারণ অংশীদারকে আমরা বললাম যে শুধু অংশীদারকে অংশীদারি ব্যবসায়ে অংশগ্রহণকৃত যে সকল ব্যক্তি রয়েছেন প্রত্যেকেই এক একজন অংশীদার, কেমন? আর অংশীদারের প্রকারভেদ গুলাই আমরা পেলাম, এখানে হচ্ছে 6 ধরনের দেওয়া আছে, টোটাল 7 ধরনের। লাস্টে আমি আরেকটা বলবো, যে সাধারণ অংশীদার হচ্ছে কি যে অংশীদার ব্যবসায় গঠনে নগদে মূলধন বিনিয়োগ করে, পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং লাভ ক্ষতি ভোগ বা বন্টন করে সক্রিয়ভাবে এবং দায় থাকে অসীম, সেই অংশীদারকে কি বলা হয়? সাধারণ অংশীদার বলা হয়। বুঝতে পারছো সবাই? জি ম্যাম। তাহলে একটু খাতায় তোমরা লিখে ফেলো, তোমাদের কাছে খাতা কলম আছে না? খাতায় একটু লিখে ফেলো যে বিভিন্ন ধরনের অংশীদার, অথবা হচ্ছে এবার স্ল্যাশ দিয়ে লিখবা এক নজরে বিভিন্ন ধরনের অংশীদারের বৈশিষ্ট্য আমি এভাবে দেখাইছি, তো তোমাদের জন্য এইভাবে যখন পড়বা তখন সুবিধা হবে মনে রাখতে। আর লিখতে গেলে তো তুমি এভাবে লিখতে পারবে না, যখন ডেফিনেশন আসবে তোমার, যে তোমার ধরো তোমাদের তো 4টা পার্ট, জ্ঞানমূলক, তারপরে হলো অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। তাহলে তাহলে হচ্ছে তোমার কি উচ্চতর জ্ঞানমূলক কোশ্চেন যদি আসে, তোমাকে তো কাকে বলে এটা লিখতে হবে। সো সবাই কি করো, এখনই সংজ্ঞাটা লিখে ফেলো, সাধারণ অংশীদার কি বা সাধারণ অংশীদার কাকে বলে, কেমন? তাহলে সাধারণ অংশীদার কাকে বলে? যে অংশীদার ব্যবসায় গঠনের ক্ষেত্রে নগদে মূলধন বিনিয়োগ করে, সক্রিয়ভাবে পরিচালনায় অংশগ্রহণ করে, তারপরে হচ্ছে সক্রিয়ভাবে লাভ ক্ষতি বন্টন বা ভোগ করে এবং দায় থাকে অসীম, সেই অংশীদারকে বলা হয় কি সাধারণ অংশীদার। ঠিক আছে, লিখতে পারছো সবাই? যে অংশীদার ব্যবসায় গঠনের ক্ষেত্রে নগদে মূলধন বিনিয়োগ করে এবং ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, লাভ ক্ষতি বন্টনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং দায় থাকে অসীম, সেই অংশীদারকে সাধারণ অংশীদার বলা হয়। ঠিক আছে, এবার 2 নাম্বারটা লিখো, সীমিত অংশীদার। সীমিতর আরেক নাম হচ্ছে সীমাবদ্ধ অংশীদার, কেমন? সীমিতর আরেক নাম হচ্ছে কি সীমাবদ্ধ। হ্যাঁ, এই সীমাবদ্ধ অংশীদার বা সীমিত অংশীদার কি?
যে অংশীদারের দায় থাকবে কেমন, সীমিত বা সীমাবদ্ধ, অর্থাৎ যে বিনিয়োগকৃত মূলধন পর্যন্ত দায় সীমাবদ্ধ থাকবে সেই ধরনের অংশীদারকেই কি বলা হচ্ছে, সীমিত বা সীমাবদ্ধ অংশীদার বলা হচ্ছে। তাহলে দেখো সীমিত অংশীদারের সংজ্ঞাটা লিখো, যে অংশীদার নগদে মূলধন বিনিয়োগ করে, মূলধন বিনিয়োগ করে নগদে, আর ব্যবসা পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন না, ঠিক আছে, ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন না, লাভ ক্ষতি বন্টন ভোগ ঠিকই করে কিন্তু দায় থাকে তার কেমন, সীমিত, তাকেই সীমিত বা সীমাবদ্ধ অংশীদার বলে। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা লিখে ফেলো। দ্বিতীয় যে সংজ্ঞাটা, যে অংশীদার ব্যবসায় গঠনের ক্ষেত্রে নগদে মূলধন বিনিয়োগ করে, তারপরে হচ্ছে তোমার কি ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না, এবং লাভ ক্ষতি সে কি করে সক্রিয়ভাবে বন্টন ও ভোগ করে কিন্তু দায় থাকে সীমিত বা সীমাবদ্ধ, সেই ধরনের অংশীদারকে সীমিত অংশীদার বলা হয়। ওকে, লিখতে পারছো সবাই এই দুইটার ডেফিনেশন? জি ম্যাম। থ্যাংক ইউ। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে কি নামমাত্র অংশীদার। নামমাত্র অংশীদারের বৈশিষ্ট্যগুলো দেখো, মূলধন সে কিন্তু বিনিয়োগ না করে সে কি দেয়, তার সুনামের অংশ ব্যবহারের সুযোগ দেয়, আর পরিচালনায় সে কিন্তু কি থাকে, অংশগ্রহণ করে না, নিষ্ক্রিয় থাকে, লাভ ক্ষতি ঠিকই সে ভোগ করে, আর দায় থাকে কেমন, ঋণ গ্রহণ করলে তার দায় বর্তায়, আদারওয়াইজ সে কিন্তু কোনো দায় গ্রহণ করে না, কিন্তু সে যদি কি করে প্রতিষ্ঠান থেকে বা কারো কাছ থেকে ঋণ গ্রহণ করে তৃতীয় পক্ষকে প্রতিষ্ঠানের পরিচয় দিয়ে, তাহলে তার এখানে কি থাকবে, সীমিত দায় থাকবে, আদারওয়াইজ তার কিন্তু কোনো দায়ও থাকবে না। কারণ এটা হচ্ছে কেমন একটু বলি, যে আমরা যেহেতু ব্যবসায় গঠন করব, ধরো আমি যদি একটা শু কোম্পানি গঠন করতে চাই, জুতা কোম্পানি গঠন করতে চাই, আমি যদি ধরো আমার কোম্পানির নাম হচ্ছে রোজ শুজ বা শাপলা শুজ, তো আমার রোজ শুজ বা শাপলা শুজকে কিন্তু এখনো জনগণ বা ক্রেতারা চিনে না। তো আমি যদি কি করি, বাটা শু কোম্পানি বা এফএক্স শু কোম্পানির সাথে কি হই, চুক্তিবদ্ধ হই যে তাদের নাম ব্যবহারের সুযোগ আমাকে দিবে, দ্যাট মিনস রোজ শু হচ্ছে কি এফএক্স শু এর একটা অঙ্গ সংগঠন, এরকম যদি আমাকে নাম ব্যবহারের সুযোগ দেয়, তারাও আমাকে আবার কি করবে, এফএক্স কোম্পানিও আমাকে কিছু আইডেন্টিফিকেশন দিয়ে দিবে যে পণ্যের ক্ষেত্রে কেমন আইডেন্টিটি থাকতে হবে, পণ্য যেন তাদের কোয়ালিটি বা তাদের যেন দুর্নাম না হয়, সেরকম তারা কি করবে, পণ্যের একটা মান আমাকে নির্দিষ্ট করে দিবে। যার বিপরীতে আমার সুনামের আমার হচ্ছে পরিচিতির জন্য তাদের সুনাম ব্যবহারের সুযোগ দিবে, দ্যাট মিনস তাদের নামটাই কিন্তু আমার জন্য সুনাম। ঠিক আছে, কারণ বাটা এফএক্স এগুলো আমরা কি সবাই এক নামেই চিনি, ঠিক কিনা? তাহলে দেখো নামমাত্র অংশীদার কি করে, যে তার পূর্বেই প্রতিষ্ঠিত ব্যবসায়ের সুনাম ব্যবহারের সুযোগ দেয়, সুনামটাই হচ্ছে সে কি মূলধন হিসাবে বিনিয়োগ করে, সুনামটাকে সে কি করে মূলধন হিসাবে বিনিয়োগ করে, কিন্তু সে কি করে না, ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না, কেমন, ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না, নিষ্ক্রিয় থাকে, তারপরে লাভ ক্ষতি ঠিকই সে ভোগ করবে যেহেতু তার সুনাম ব্যবহারের সুযোগ তোমাকে দিয়েছে, আর ঋণ গ্রহণ করলে তার দায় বর্তাবে। তাহলে দেখো একটু নামমাত্র অংশীদারের সংজ্ঞাটা লিখে ফেলো, এটা কিন্তু অনেক আসে, এটা ক্ষতে আসে ইয়াতে তোমার অনুধাবনের ক্ষেত্রে, কেমন, তাহলে নামমাত্র অংশীদার বলতে কি বুঝো, এইভাবে কিন্তু কোশ্চেনটা অনেক আসে, অনেকবার আসছে বোর্ডে দেখবা। তাহলে নামমাত্র অংশীদার কি, যে অংশীদার পূর্বে প্রতিষ্ঠিত ব্যবসায়ের সুনাম ব্যবহারের সুযোগ দেয় কিন্তু ব্যবসায় পরিচালনায় সে কি থাকে, নিষ্ক্রিয় থাকে বা অংশগ্রহণ করে না, লাভ ক্ষতি ভোগ বা বন্টনে সে সক্রিয় থাকে কিন্তু দায় তার কেমন থাকে, ঋণ গ্রহণ করলে তার দায় সৃষ্টি হয়, এই ধরনের অংশীদারকে কি বলা হয়, নামমাত্র অংশীদার বলা হয়। ঠিক আছে, তারপরে চলে আসো নিষ্ক্রিয় নিষ্ক্রিয় অংশীদার। নিষ্ক্রিয় অংশীদারের অপর নাম, আরেক নাম হচ্ছে কি ঘুমন্ত অংশীদার। হ্যাঁ, তো ঘুমন্ত অংশীদার কিন্তু তোমার ঘুমিয়ে থাকে এমন ধরনের অংশীদার না, দ্যাট মিনস সে পরিচালনায় অংশগ্রহণ করে না, আর বাকি সবই সে সাধারণ অংশীদারের মতোই কার্যক্রমগুলো সম্পন্ন করে, জাস্ট সে শুধু কি করে না, পরিচালনায় অংশগ্রহণ করে না, যার জন্য ওর নাম রাখা হচ্ছে নিষ্ক্রিয়, অথবা স্ল্যাশ দিয়ে তোমরা এখানে ঘুমন্ত লিখতে পারো, কেমন, নিষ্ক্রিয় অংশীদার বা ঘুমন্ত
অংশীদার। তাহলে নিষ্ক্রিয় অংশীদার কি? যে অংশীদার কি করে, মূলধন বিনিয়োগ করে নগদে, তারপরে হচ্ছে তোমার লাভ ক্ষতি বন্টনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, দায়ও থাকে সাধারণ অংশীদারের মতো কি অসীম, কিন্তু ক্ষমতা থাকা সত্ত্বেও সে কি করে, পরিচালনায় অংশগ্রহণ করে না। ঠিক আছে, তাকেই বলা হয় কি নিষ্ক্রিয় অংশীদার। তাহলে সংজ্ঞাটা লিখো, আমি আবার বলছি যে যে অংশীদার অংশীদারি ব্যবসায় গঠনের ক্ষেত্রে বা অংশীদারি ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে নগদে মূলধন বিনিয়োগ করে, তারপরে হচ্ছে লাভ ক্ষতি সক্রিয়ভাবে ভোগ বা বন্টন করে, এবং দায় থাকে সাধারণ অংশীদারের মতোই অসীম, কিন্তু তার ক্ষমতা থাকা সত্ত্বেও সে পরিচালনায় অংশগ্রহণ করে না, সেই ধরনের অংশীদারকে বলা হয় কি নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার। ঠিক আছে, বুঝতে পারছো সাদিয়া? জি জি ম্যাম। ম্যাম। সাদিয়া রেসপন্স করছো তো? বুঝতে পারছো তুমি এই দুইটা? হ্যাঁ সাদিয়া, জি মিস। বুঝতে পারছো আমি যে লাস্টে দুইটা বলছি, যে নামমাত্র অংশীদার এবং নিষ্ক্রিয় অংশীদার, এই দুইটা বুঝতে পারছো? জি মিস। তাহলে যে এই বৈশিষ্ট্য কিন্তু লিখে রাখছি, প্রত্যেকটারই বৈশিষ্ট্য হচ্ছে কি কি দিয়ে, চারটা জিনিস দিয়ে ডেফিনেশন গুলা খুব ইজিলি মনে রাখতে পারবা। যে মূলধন বিনিয়োগ করে কিনা, পরিচালনা অংশগ্রহণ করে কিনা, লাভ ক্ষতি ভোগ বা বন্টন করে কিনা, আর দায় কেমন। যেমন সীমিত অংশীদারের কথা কি বললাম, নগদে ঠিকই মূলধন বিনিয়োগ করে, হ্যাঁ, তোমার লাভ ক্ষতিও ভোগ করে, কিন্তু দায় থাকে কেমন, সীমিত বা সীমাবদ্ধ, অর্থাৎ বিনিয়োগকৃত মূলধন পর্যন্ত তার দায় সীমাবদ্ধ থাকে, সে কি করে না, পরিচালনা অংশগ্রহণ করতে পারে না, সেই হচ্ছে কি সীমিত অংশীদার। আর নিষ্ক্রিয় অংশীদারের কথা কি বললাম, যে নগদে মূলধন বিনিয়োগ করে, লাভ ক্ষতি ভোগ বা বন্টনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, দায় থাকে কেমন অসীম, কিন্তু ক্ষমতা থাকা সত্ত্বেও সে হয়তোবা ব্যক্তিগত ব্যস্ততার কারণেও কি করে না, পরিচালনা অংশগ্রহণ করে না, তাকে নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার বলা হয়। না। হ্যাঁ, তাহলে দেখো নিষ্ক্রিয় অংশীদারের অপর নাম কি বলতো, আরেক নাম কি? নিষ্ক্রিয় অংশীদারের আরেক নাম কি? ঘুমন্ত হ্যাঁ ঘুমন্ত অংশীদার। আর সীমিত অংশীদারের আরেক নাম কি বললাম? সীমাবদ্ধ অংশীদার। ঠিক আছে, সীমিত অংশীদারের আরেক নাম হতে পারে সীমাবদ্ধ অংশীদার। আর এবার চলে আসো আপাত দৃষ্টিতে অংশীদার। কেমন আপাত দৃষ্টিতে অংশীদার? আপাত দৃষ্টিতে অংশীদার কেমন, এ সোজা কথা প্রতিষ্ঠানের ঋণদাতা। কেমন, এর অংশীদার মনে হলো, এ আসলে অংশীদার নয়, এ কি করে, প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে, তাই নিয়ে প্রতিষ্ঠান থেকে লাভ না পেয়ে কি পায়, সুদ পায়। কেমন, তো তাহলে চলে আসো আপাত দৃষ্টিতে অংশীদার কি, যে অংশীদার ব্যবসায় প্রতিষ্ঠান থেকে অবসর গ্রহণের পর মূলধন না নিয়ে মূলধনকে কি হিসাবে দেয়, ঋণ হিসাবে মূলধন বিনিয়োগ করে, আর ঋণের বিপরীতে সে লাভ ক্ষতি ভোগ না করে কি পায়, সুদ পায়, আর বিজ্ঞপ্তি না দিলে তার কোনো দায় বর্তায় না। দায় শুধু কতটুকু, প্রতিষ্ঠান তার নিকট দায়বদ্ধ কতটুকু, সে যতটুকু পরিমাণ ঋণ এখানে প্রদান করছে। ঠিক আছে, তাহলে এখানে একটু তোমরা লিখো, আপাত দৃষ্টিতে অংশীদার বলতে কি বুঝো, কি যে অংশীদার ব্যবসায় থেকে অবসর গ্রহণের পর মূলধন না নিয়ে ঋণ হিসাবে মূলধনকে বিনিয়োগ করে এবং ঋণের বিপরীতে সে সুদ ভোগ করে। হ্যাঁ, তাই সে কি আপাত দৃষ্টিতে অংশীদার। আর আপাত দৃষ্টিতে অংশীদার বিজ্ঞপ্তি না দিলে কোনো ধরনের কি হয় না, দায় বর্তাবে না, আর সে কিন্তু কি করতে পারবে না, পরিচালনা অংশগ্রহণ করতে পারে না। এবার চলে যাই আমরা কর্মী অংশীদার। কর্মী অংশীদার কেমন, কর্মী অংশীদার হচ্ছে তোমার যে অংশীদার কি করে, মূলধনের বিপরীতে সে মেধা ও শ্রম বিনিয়োগ করে। ঠিক আছে, সোজা কথা, সে মেধা ও শ্রমটা বিনিয়োগ করে, আর বাকি সবই সে সাধারণ অংশীদারের মতো তার কার্যক্রম। ঠিক আছে, জাস্ট শুধু এটা করতে পারে না। আর নিষ্ক্রিয় অংশীদার এটা করে না, পরিচালনা অংশগ্রহণ করে না। আর কর্মী অংশীদার এটা করতে পারে না, বাকি তিনটা বৈশিষ্ট্য তার মধ্যে থাকে। যেমন দেখো, পরিচালনায় অংশ নেয়, লাভ ক্ষতিতে সক্রিয় থাকে, দায়ও অসীম থাকে,
কিন্তু সে তার আর্থিক সামর্থ্য না থাকায় মূলধন বিনিয়োগ করতে পারে না, কিন্তু শ্রম ও মেধা বিনিয়োগ করে। ঠিক আছে, তাহলে লিখো যে অংশীদার কি করে, মেধা ও শ্রম দিয়ে ব্যবসা পরিচালনায় অংশ নেয় এবং লাভ ক্ষতি ভোগ করে আর দায় থাকে অসীম, সে ধরনের অংশীদারকে বলা হয় কি, কর্মী অংশীদার। ঠিক আছে, তাহলে এই 6 ধরনের অংশীদার তো এখানে গেল। আর আরেকটা তোমরা লিখতে পারো আচরণে অনুমিত অংশীদার। আচরণে অনুমিত অংশীদার, আচরণে অনুমিত অংশীদার কেমন, এটা লিখো 7 নাম্বারটা লিখো, আচরণে অনুমিত অংশীদার। তো আচরণে অনুমিত অংশীদার এটা এই কারণেই লেখা হয় না, কারণ এ কি করে না, মূলধন বিনিয়োগ করে না, পরিচালনা টুকটাক এরা করে, লাভ ক্ষতি ওরা পায় না, এদের প্রতিষ্ঠানের প্রতি দায় সৃষ্টি হয় যদি তৃতীয় পক্ষের সাথে এরা কোনো ঋণ গ্রহণ নিয়ে কার্যক্রম করে। তাহলে এটা দেখো অনেকটা কর্মীর অংশ, তাই এটাকে এখানে নিয়ে আসা হয় নাই। তোমরা তারপরে পয়েন্টটা লিখে রাখো, আচরণে অনুমিত অংশীদার কেমন, আচরণ দ্বারা অনুমান করা যায় সে অংশীদার। এটা হতে পারে কেমন, উদাহরণটা আমি বলি, যে এখন যে আমরা হাউজিং কোম্পানিগুলো দেখি, হাউজিং কোম্পানিগুলো যে ফ্ল্যাট সেল করতে সাধারণ মানুষের সাথে যখন দেখা করে, তখন তার কর্মীরা এমন অঙ্গভঙ্গি বা এমন ভঙ্গিতে কথা বলে যেন মনে হয় যেন সে উক্ত প্রতিষ্ঠানের সাথে একেবারে মালিকানার সাথে সংশ্লিষ্ট। তাই সে তার আচার আচরণে কিন্তু মনে হয় যেন সে একেবারে, ধরো সে হচ্ছে রূপায়ণের কথাই বললাম, আমাদের কলেজের পাশে যেহেতু, মনে হয় যেন সে রূপায়ণের একেবারে মালিকানার সাথে জড়িত। হ্যাঁ, আসলে কিন্তু সে রূপায়ণে কর্মরত একজন কর্মী, সে আজকে আসছে কালকে নাও থাকতে পারে, কিন্তু তার আচরণটাকে, তার কথাবার্তাকে সে এমন ভাবে প্রকাশ করছে মনে হচ্ছে যেন সে কি, যে রূপায়ণেরই সে মালিকানায় আছে বা অংশীদার হিসাবে আছে। যে তো সে রূপায়ণ থেকে কি ভোগ করে, যদি ফ্ল্যাট সেল করে দিতে পারে সে তোমার কি পায়, কমিশন পায়, তাই না? একটা ফ্ল্যাট যদি সে সেল করে দিতে পারে বা সেল করে দেয়, তাহলে ওই সেলকৃত ফ্ল্যাটের উপরে সে কি পাবে, কমিশন পাবে। তাহলে জাস্ট শুধু এখানে কি লাভ ক্ষতি না পেয়ে সে কি পাবে, তার যেহেতু কাজ করতেছে সে জাস্ট হচ্ছে কমিশন পাবে এখান থেকে। আর দায় থাকবে তার কেমন, যদি সে কোনো তৃতীয় পক্ষ থেকে টাকা গ্রহণ করে কোম্পানির সিল ছাড়া বা রিসিট ছাড়া, তাহলে সে ব্যক্তিগতভাবে দায়বদ্ধ হবে, আদারওয়াইজ কিন্তু সে দায়বদ্ধ না কোম্পানিতে যদি সে সবকিছু জমা দেয়। আর মূলধন তো বিনিয়োগ করেই না। তাহলে আচরণে অনুমিত অংশীদার কি, যে অংশীদার বা যে ব্যক্তি, এটা অংশীদার আসেও না, হ্যাঁ লিখবে, যে ব্যক্তি অংশীদারি ব্যবসায়ের পরিচালনার ক্ষেত্রে সহযোগী হিসাবে কমিশনের ভিত্তিতে কাজ করে, এক্ষেত্রে সে কি পায়, লাভ ক্ষতির কথা আসবেই না, কমিশনের ভিত্তিতে কাজ করে, তাকে কি বলা হয়, আচরণে অনুমিত অংশীদার বলা হয়। তবে এই ক্ষেত্রে উক্ত ব্যক্তি যদি কি করে, তৃতীয় পক্ষের নিকট থেকে কোনো ধরনের ঋণ গ্রহণ করে, তার জন্য ব্যক্তিগতভাবে কি থাকবে, দায়বদ্ধ থাকবে। এই গেল আমার অংশীদারের বৈশিষ্ট্য বা অংশীদারের প্রকারভেদ গুলো কিন্তু। হ্যাঁ, অংশীদারের এগুলা ব্যক্তির প্রকারভেদ, আর আমরা ডেফিনেশন পড়েছি কিন্তু অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানের। অংশীদারি ব্যবসায় গঠন করতে গেলে প্রধানত আমার কি লাগবে, অংশীদার লাগবে। তাই সেকেন্ড টপিকই আমার হচ্ছে কি, অংশীদার এবং অংশীদারের প্রকারভেদ। একটা প্রতিষ্ঠানে 7-8 ধরনের অংশীদার কিন্তু থাকতে পারে। হ্যাঁ, বা তুমি শুধুমাত্র সাধারণ অংশীদার দিও, কিন্তু সাধারণ আর সীমিত অংশীদার দিও ব্যবসা পরিচালনা, যে কোনো এক ধরনের অংশীদার দিও ব্যবসা পরিচালিত হতে পারে। এবার চলে আসি আমরা অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ, অর্থাৎ কি ধরনের ব্যবসা গঠন করা যেতে পারে। অংশীদারি ব্যবসায় প্রধানত 2 ধরনের, একটা হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসা। ম্যাম কথা বোঝা যায় না। হ্যাঁ, একটা হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসায় আর একটা হচ্ছে সীমিত অংশীদারি ব্যবসায়। এখন বোঝা যাচ্ছে তো? জি ম্যাম। আচ্ছা দেখো, তাহলে এখানে তোমরা হেডলাইন লিখো যে সাধারণ অংশীদারি ব্যবসায় এবং হচ্ছে সীমিত অংশীদারি ব্যবসায় প্রধানত 2 ধরনের। তাহলে সাধারণ অংশীদারি ব্যবসায় কোনটা, ওই যে সোজা কথা, যে অংশীদারি ব্যবসায় কি থাকবে, 2 থেকে 20 জন সদস্য থাকবে এবং এদের প্রত্যেকেরই দায় থাকবে কেমন, অসীম, সেই ধরনের প্রতিষ্ঠানকে বলা হচ্ছে কি, সাধারণ অংশীদারি ব্যবসায়। কেমন, তাহলে 1932 সালের ভারতীয় অংশীদারি আইনে এটা নিবন্ধন বাধ্যতামূলক নয়, সকল সদস্যেরই দায় থাকবে কেমন, অসীম। মূলত এটাই হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে কি, প্রত্যেক সদস্যের দায় থাকবে অসীম। এখানে কেমন, প্রত্যেক সদস্যের দায় থাকবে
অসীম। এবার দেখো সাধারণ অংশীদারি ব্যবসাটাকে আবার দুই ভাগে আমরা ভাগ করতে পারি, ঐচ্ছিক সাধারণ অংশীদারি ব্যবসা আর একটা হচ্ছে নির্দিষ্ট সাধারণ অংশীদারি ব্যবসা। ঐচ্ছিক মানে ইচ্ছা অনুযায়ী, অর্থাৎ তোমার সাধারণ অংশীদার যেহেতু প্রত্যেকেরই দায় এখানে অসীম, তাদের ইচ্ছা অনুযায়ী তারা যদি সদস্য সংখ্যা 20 জনের মধ্যে নিয়ে যে কোনো বৈধ কার্যক্রমে কি হয় জড়িত হয়, তাহলে সেটা হচ্ছে কি ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়। আর নির্দিষ্ট হচ্ছে কি নির্দিষ্ট মানে হচ্ছে কাজের মধ্যে অথবা সময়ের মধ্যে লিমিটেশন থাকবে। তাহলে দেখো দুই ধরনের নির্দিষ্ট অংশীদারি ব্যবসা, একটা সময় ভিত্তিক আর একটা হচ্ছে উদ্দেশ্য ভিত্তিক। তাহলে নির্দিষ্ট অংশীদারি ব্যবসা এটা হলো অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের জন্য, যেমন আমের সিজনে রাজশাহীতে আম ভালো হয়, তো আমরা রাজশাহী থেকে আম নিয়ে এসে সেল করার উদ্দেশ্যে কয়েকজন মিলে একটা ব্যবসা গঠন করলাম, তাহলে সময়টা নির্দিষ্ট জাস্ট শুধু আমের সিজনটাতে। আর উদ্দেশ্য বললাম ওই যে ফ্ল্যাট বা হাউজিং কোম্পানি হতে পারে, যে যে কয়েকটা জায়গায় আমরা খালি জায়গা নিতে পারবো, সেখানে ফ্ল্যাট বা হাউজিং করে সেল করা পর্যন্ত আমরা কি করব সাধারণ অংশীদারি ব্যবসায় নেয় ব্যবসাটা পরিচালনা করব। তখন ব্যবসাটা হচ্ছে কেমন উদ্দেশ্য, একটা নির্দিষ্ট উদ্দেশ্যে ওরা করে থাকে, অথবা তোমার যে কোনো একটা উদ্দেশ্য হতে পারে, যেমন বই মেলা আসছে, বই মেলাতে তুমি একটা স্টল দিলা, মেলা যে কয়দিন সেই কয়দিনের জন্য, এটা সময় ভিত্তিক হতে পারে, একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনও হতে পারে, যে তোমাদের নিজস্ব কিছু প্রকাশনী সাথে পরিচয়, এমনটাও হতে পারে। তাহলে দেখো সাধারণ অংশীদারি ব্যবসায় আবার কয় ধরনের, প্রধানত দুই ধরনের, ঐচ্ছিক এবং নির্দিষ্ট। আর নির্দিষ্টতা দুই ধরনের, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে উদ্দেশ্য ভিত্তিক। আর সীমিত অংশীদারি ব্যবসা মূলত যেখানে কি থাকবে, একজন হলো অংশীদারের দায় কেমন থাকবে, সীমিত বা সীমাবদ্ধ থাকবে, সেটাই হচ্ছে সীমিত অংশীদারি ব্যবসায়। সীমিত অংশীদারি ব্যবসা হচ্ছে কোনটা, যে তোমার 1907 ও 1890 সালের ভারতীয় ব্রিটিশ আইন দ্বারা পরিচালিত, এটা নিবন্ধন বাধ্যতামূলক বলতেছে। হ্যাঁ, অংশীদারি ব্যবসায় সীমিত অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক। আর সীমিত অংশীদারি অসীম দায় সম্পন্ন অংশীদার সর্বোচ্চ 3 জন থাকতে পারে, কিন্তু সর্বনিম্ন একজনের হলো দায় এখানে সীমাবদ্ধ থাকে, তখনই প্রতিষ্ঠানটাকে বলা হবে লিমিটেড বা তোমার সীমিত দায় সম্পন্ন। হ্যাঁ, আর এটা তো আলোচনা করেছি অংশীদারের প্রকারভেদ গুলা। হ্যাঁ, তোমার এই যে দেখো সাধারণ অংশীদার আলোচনা করছি, সীমিত, নামমাত্র, ঘুমন্ত বা নিষ্ক্রিয়, আপাত দৃষ্টিতে কর্মী অংশীদার, আচরণে অনিয়মিত অংশীদার, আর এটা হচ্ছে প্রতিবন্ধ অংশীদার। প্রতিবন্ধ অংশীদারটা কেমন ওখানে ছিল, প্রতিবন্ধ অংশীদারটা হলো তোমার যে অংশীদার কি করে না, আর নাই এটা পরে হচ্ছে, তাহলে তো প্রতিবন্ধ অংশীদারটা কেমন, এটা হচ্ছে সমাজে প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি কি হবে আমাদের প্রতিষ্ঠানের সাথে উনি কি হবে সংযুক্ত আছে, আমরা যদি এটা ব্যবসায়ের সুনামের জন্য প্রচার করি, তো সেই ক্ষেত্রে উনিও যদি আমাদের সেই প্রস্তাবের সাথে না না বলে উনি কি করলো আমাদের সাথে সম্মত থাকলো, অর্থাৎ উনি চুপ থাকলো, মৌনতা অবলম্বন করলো, তখনই ওনাকে প্রতিবন্ধ অংশীদার বলা হবে। ওনার কিন্তু কোনো কি নাই, মূলধন নাই, উনি পরিচালনা অংশগ্রহণ করে না, ওনার কোনো দায় নাই। হ্যাঁ, এটা সমাজে প্রতিষ্ঠিত যে ব্যক্তি, যেমন হতে পারে একজন চেয়ারম্যান বা একজন কমিশনার, উনি আমাদের সাথে হয়তো পরিচিত, যার জন্য আমাদের প্রতিষ্ঠানে মাঝে মাঝে আসেন বসেন, কিন্তু অন্যরা দেখে কি ভাবছেন, আমাদের প্রতিষ্ঠানের সাথে উনি হয়তো সংশ্লিষ্ট, ভাবতেছে আমাদের কোনো পার্টনার। উনি আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনাদের প্রতিষ্ঠানে তো ওনাকে আসতে দেখি, উনিও কি আপনাদের ব্যবসার সাথে জড়িত? হ্যাঁ, আমরা বললাম হ্যাঁ উনি জড়িত। তাহলে হচ্ছে ওনার সামনে আবার যখন বললো, উনি যদি বিষয়টাকে নেগেটিভ ভাবে না বলে উনিও চুপ থাকলো, অর্থাৎ মৌনতা অবলম্বন করলো, তখন সেটা হচ্ছে উনি কিন্তু একজন ব্যক্তি, উনি কিন্তু অংশীদার না। এর জন্য এই লাস্টে যে দুইটা আচরণ অনুমিত অংশীদার, যে অংশীদার বলা যাবে না, যে ব্যক্তি দিয়ে এগুলো সংজ্ঞাগুলা লিখতে হবে। যে ব্যক্তি প্রতিষ্ঠানের অংশীদার না হয়েও প্রতিষ্ঠানের স্বার্থে উক্ত ব্যক্তিকে যদি কারোর সাথে পরিচিতকরণ করা হয় এবং ব্যক্তি যদি মৌনতা অবলম্বন করে, তাকে বলা হয় কি প্রতিবন্ধ অংশীদার। ঠিক আছে, এই তো আমার তাহলে আজকে আলোচ্য বিষয় গেল 4টি। অংশীদারি ব্যবসায় কি এটা সম্পর্কে বিস্তারিত বললাম। তারপরে অংশীদারি ব্যবসা করতে গেলে যেহেতু অংশীদার লাগতেছে কতজন, সর্বোচ্চ 20 জন পর্যন্ত, এবং ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন পর্যন্ত। তাহলে অংশীদার কারা কারা এটা পড়ালাম, তারপরে অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ পড়ালাম। আর আগামী ক্লাসে হয়তো অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যটাকে আরো বৃহৎ আকারে আলোচনা করব, এবং অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র এবং বিলোপ সাধন পদ্ধতিটা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত আল্লাহর রহমতে ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা এবং সাবধানে থাকবা। কেমন?
জি মিস। হ্যাঁ তোমাদের এবার হচ্ছে ইয়েটা একটু ওপেন করো, ওই যে ক্যামেরাগুলো একটু ওপেন করো, 1 মিনিট টাইম আছে তো, আমরা একটু ক্যামেরাটা ওপেন করো, একটা স্ক্রিনশট নেই। আমার ক্যামেরাটা ওপেন করি। এই যে দূর দূরান্ত থেকে অনেকে জয়েন করছো, কেউ কেউ মনে হয় গ্রামেও আছো না? নাকি কেউ কেউ কি গ্রামেও আছো তোমরা? সবাই সবাই ক্যামেরাটা একটু ওপেন করো। কেটে গেল লাইন। সবার ক্যামেরাটা একটু ওপেন করো। তোমার ক্যামেরা ওপেন করা লাগবে। হ্যালো, সবাই স্টিল হয়ে আছে কেন? হ্যাঁ স্বপ্না, হ্যাঁ স্বপ্নার ক্যামেরাটা একটু ওপেন করো। জান্নাত, জান্নাতুল ফেরদৌস তোমার ক্যামেরাটা একটু ওপেন করো। মুবাশশিরা, মুবাশশিরা তোমার ক্যামেরাটা একটু ওপেন করো প্লিজ। সাদিয়া চলে গেলা কেন? ক্যামেরাগুলো একটু ওপেন করো, লাইন কেটে যাবে, একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবা কেমন, আর একটু সাবধানে থাকবা, এখন কিন্তু শীত আসছে, করোনার প্রকোপ বেড়ে গেছে, বাইরে বের হলে মাস্ক টাস্ক পরে বের হবা, আর বাসায় একটু সাবধানে থাকার চেষ্টা করবা। হ্যাঁ ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।